নমস্কার, দেখছেন আরো 12। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজকে গোটা দেশের নজর রয়েছে শিয়ালদা কোর্টের দিকে, কারণ আজকে আরজি কর মামলার রায় ঘোষণা হবে এবং আরজি করে জুনিয়র চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলাতে এখনো পর্যন্ত অভিযুক্ত একজনই এবং গত 11ই নভেম্বর থেকে তার বিচার প্রক্রিয়া চলেছে। সেই সিভিক ভলেন্টিয়ার আজকে তার বিরুদ্ধে রায় শোনাবে আদালত। শিয়ালদা আদালত তার বিরুদ্ধে রায় শোনাবে আরজি করে খুন এবং ধর্ষণ মামলাতে। যে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ করা হয়, সেই মামলার 162 দিন পরে মামলার রায় ঘোষণা। সিবিআই চার্জশিটে ওই জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলাতে একজনই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তার বিরুদ্ধে আজকে শিয়ালদা কোর্টে বিচারক অনির্বাণ দাস তিনি রায় শোনাবেন এবং এই রায় আজ দুপুরের দিকে হওয়ার কথা। ঠিক কখন রায় হতে পারে, শিয়ালদা আদালত চত্বরের ঠিক কী ছবি, জানবো আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের কাছ থেকে। শাশ্বতী, দেখো, আজকেও কিন্তু আটোসাটো করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা কোর্ট চত্বর এবং শিয়ালদা আদালতের সামনের অংশের ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি। এই মুহূর্তে বলা যায় যে সম্পূর্ণভাবে নিরাপত্তার জনিত সমস্ত ব্যবস্থা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। আজ বেলা 2:30-র সময় রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস এবং যে তথ্য মিলছে সেই অনুযায়ী যে একেবারে বলা যায় যে আজকে রায় ঘোষণার পর শাশ্বতী, আরজি করের জুনিয়র চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলাতে আজকে 2:30 নাগাদ রায় শোনাবেন বিচারক অনির্বাণ দাস। আজ আরজি কর কাণ্ডের রায় ঘোষণা। যদিও এই আরজি করে যে খুন ও ধর্ষণের ঘটনাটি ঘটে, সেই ঘটনায় প্রথমে তদন্ত করছিল কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশই এই ঘটনার একদিন পরেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। গত 9ই অগস্ট ঘটনাটি ঘটে এবং 10ই অগস্টই ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপরে সিবিআই এর হাতে যায় তদন্তভার এবং এই ঘটনা 162 দিনের মাথায় আজকে রায় শোনাবে সিবিআই আদালত, বিশেষ আদালত শিয়ালদা কোর্ট। তারা রায় শোনাবে এবং 2:30 নাগাদ রায় শোনাবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে শিয়ালদা কোর্ট চত্বরে কিন্তু সেখানে নিরাপত্তার বেষ্টনী রয়েছে। শাশ্বতী রায় রয়েছে সেখান থেকে সরাসরি। শাশ্বতী, যেটা বলছিলে। একেবারে ঋষিকেশ, দেখো, নিরাপত্তা বেষ্টনী সব থেকে আটোসাটো করা হয়েছে কারণ আজকে জুনিয়র ডাক্তারদের অবস্থান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অভয়া মঞ্চের তরফ থেকেও এই কোর্ট চত্বরে এসে বিক্ষোভ বা প্রতিবাদ। হ্যাঁ শাশ্বতী, তার জন্য একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ শিয়ালদা কোর্ট এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ, অফিস যাওয়ার পথে, তারাও কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন অনেকেই। কারণ বলা যায় যে কলকাতা শহরের বুকে এই একটি ঘটনা, এই নির্মম ধর্ষণ এবং খুনের ঘটনায় সমস্ত রাজ্যবাসী উদ্বেলিত হয়ে উঠেছিল। সেখান থেকে দাঁড়িয়ে আজকে 162 দিন পর বলা যায় যে বিচারের আশায় সাধারণ মানুষও তাকিয়ে রয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে এই শিয়ালদা কোর্টের সামনের এই মুহূর্তের ছবিটা তুমি দেখতে পাচ্ছ এবং সব থেকে বড় বিষয় 162 দিনের মাথায় শাস্তি ঘোষণা বা আজকে রায় ঘোষণা করা হবে এবং তার সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তির দাবি করা হতে পারে সিবিআই এর তরফ থেকে এবং যে দোষী সঞ্জয় রায়, তাকে ছাড়া অন্য কেউ এই তদন্ত প্রক্রিয়ায় অন্য কাউকে দোষী হিসেবে খুঁজে পাওয়া যায়নি এবং সেটা নিয়ে কিন্তু বারবার করে একেবারে বলা যায় যে নির্যাতিতার মা বাবা বারবার। হ্যাঁ শাশ্বতী, সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত সিবিআই চার্জশিটে তেমনটাই দেখিয়েছে। যদিও এই ঘটনার পরে আমরা দেখেছিলাম যে আরজি কর হাসপাতাল এবং সেখানকার যে আরজি কর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন, তৎকালীন প্রিন্সিপাল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল
টালা থানার প্রাক্তন ওসিকেও, যদিও এই মামলাতে দুজনেই কিন্তু জামিন পেয়ে গিয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি এখনও জেল হেফাজতেই রয়েছেন, কারণ এই আরজিকরে যে দুর্নীতি মামলা সেই মামলাতে তিনি এখনও হেফাজতে রয়েছেন। তবে এই ঘটনাতে একমাত্র অভিযুক্ত এই সঞ্জয় রায় যখন তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল তখন কিন্তু তিনি আদালত থেকে বেরোনোর পরে কয়েকবার বলার চেষ্টা করেছিলেন যে তিনি নির্দোষ, তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, যদিও পরবর্তীতে তাকে আর কথা বলতে দেওয়া হয়নি। এবং শনিবার অর্থাৎ আজকে এই ধর্ষণ খুনের মামলাতে রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে। আমাদের প্রতিনিধি শাশ্বতী যেমনটা জানাচ্ছিল যে আদালত চত্বরে একেবারে কড়া নিরাপত্তা রয়েছে, কারণ আজকে অভয় মঞ্চের পক্ষ থেকে সেখানে তারা প্রতিবাদ জানাতে যেতে পারেন, জুনিয়র চিকিৎসকরা যেতে পারেন, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই কিন্তু এই ব্যবস্থাপনা রয়েছে। শাশ্বতী, যেটা জানতে চাইব যে এই যে মামলার রায় ঘোষণা নিঃসন্দেহে হাই প্রোফাইল একটি মামলা, গোটা দেশের নজর রয়েছে এবং এমন একটি নির্মম নৃশংস ঘটনা যে ঘটেছিল, গোটা দেশ তার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিল। আজকে এখন সেখানে যে তুমি বলছিলে ছবিটা, এই বিচার প্রক্রিয়া বা এই রায় যখন ঘোষণা হবে বা রায়কে কেন্দ্র করে আর কারা কারা থাকবেন আদালত চত্বরে, জুনিয়র চিকিৎসকরা তারা কি থাকবেন বা নির্যাতিতার পরিবারের লোকজন তারাই বা কখন আসবে, কি জানতে পারছো? দেখো, বেলা 1টার সময় তাদের এখানে আসার কথা। নির্যাতিতার মা বাবা দুজনেই কিন্তু আজকে উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কোর্টের বাইরে একটি অবস্থান বিক্ষোভ দেখানোর কর্মসূচিও রয়েছে, যেমনটা তোমায় বলছিলাম। সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু আবারও তাদের প্রতিবাদের স্বর গর্জে উঠতে পারে, কারণ তারা মনে করছেন সঞ্জয় রায় ছাড়াও এখনো দোষী আরো অনেকে রয়েছেন যাদেরকে আড়াল করা হয়েছে বা তথ্য প্রমাণ লোপাট করে তাদেরকে নির্দোষ হিসেবে দেখানো হয়েছে। সেই সমস্ত দিক থেকে দাঁড়িয়ে আজকের এই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য কলকাতা পুলিশ যথেষ্ট মাত্রায় সচেষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমি দেখাবো যে ভেতরে প্রবেশ করলেন একাধিক লয়াররা এবং সব থেকে এই হাই প্রোফাইল কেসের সঙ্গে যুক্ত সকলেই কিন্তু ইতিমধ্যেই সময়ের আগেই প্রবেশ করে গেছেন, কারণ নিরাপত্তাজনিত কারণে সমস্ত রকম আঁটোসাঁটো ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে শিয়ালদা কোর্টে। তার সঙ্গে সঙ্গে বলা যায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে, কারণ কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে কিন্তু নজরদার থাকছে। এবং সব থেকে বড় বিষয়, নির্যাতিতার পরিবারের তরফ থেকে বারবার করে এখনো বলা হচ্ছে যে শুধুমাত্র সঞ্জয় নয়, তার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছেন। তারা এখনো পর্যন্ত কিন্তু আজকে রায় ঘোষণার দিনে দাঁড়িয়েও তাদের বারবার এটাই বক্তব্য থাকছে যে তারা আসল যারা অভিযুক্ত তারা নেই, তারা এই তদন্ত প্রক্রিয়ায় তাদের নাম উঠে আসেনি, সেই অভিযোগ কিন্তু পরিবারের তরফ থেকে এখনো করা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 162 দিনের এই হাই প্রোফাইল কেসে আজকে রায়দান পর্ব, সেখান থেকে সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন, কারণ এই যে আরজিকর যে ধর্ষণ কাণ্ড সেটাকে ঘিরে সারা দেশ সারা বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল এবং বিভিন্ন জায়গায় মানুষজন প্রতিবাদে সামিল হয়েছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে আজকে রায়দানের দিকে তাকিয়ে রয়েছেন সকলে এবং ঠিক বেলা 2:30টার সময় বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু রায় ঘোষণা করবেন এবং যে সিবিআই এর তরফ থেকে যে চার্জশিট জমা পড়েছে তাতে শুধুমাত্রই অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নামই কিন্তু রয়েছে। একদমই শাশ্বতী, আমরা তো গত কয়েকদিন ধরে যে বিচার প্রক্রিয়া দেখেছি, 11ই নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। গত বছর অর্থাৎ 2024 সালের 9ই অগস্টের এই ঘটনা, তারপরে 162 দিনের মাথাতে আজকের রায় ঘোষণা হবে। এর পরেও গোটা দেশে তো বটেই, এ রাজ্যেও কয়েকটি এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে কোথাও 52 দিনের মাথা, কোথাও 54 দিনের মাথাতে, কোথাও 59 দিনের মাথাতে রায় ঘোষণা হয়ে গেছে, দোষী সাব্যস্ত হয়েছে এবং সাজাও শুনিয়ে দেওয়া হয়েছে। আমরা গতকালই দেখলাম গুরাপের ঘটনার ক্ষেত্রেও ফাঁসির সাজা শোনানো হলো যিনি যে দোষী। কিন্তু আরজিকরের ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে যে একটা দীর্ঘ প্রসেস চলেছে, অনেকটা সময় লেগেছে। এক্ষেত্রে অনেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে, অনেক মাধ্যম থেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম দিকে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিল, যদিও সিবিআই যে তদন্ত করেছে তাতে কলকাতা পুলিশের তদন্তকেই কিন্তু তারা শিলমোহর দিয়েছে। শাশ্বতী, একেবারে ঋষি, দেখো আমি যদি একেবারে প্রথম দিনে চলে যাই,
9ই আগস্টের ঘটনার পর তার 24 ঘন্টার মধ্যে কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপর হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে এবং 14 তারিখ আবারও সিবিআই হাতে চলে আসে সঞ্জয় রায় এবং তারপর থেকে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া সিবিআই। শাশ্বতী শোনা যাচ্ছে? শাশ্বতীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও চেষ্টা করব শাশ্বতী রায়ের সঙ্গে যোগাযোগ করার। তবে যেটা শাশ্বতী বলতে চেষ্টা করছিল যে গত 9ই আগস্ট ঘটনাটির সামনে আসে যে আরজিকর হাসপাতালে সেখানে এক জুনিয়র চিকিৎসকের মৃত্যু। পরবর্তীতে ধীরে ধীরে জানা যায় যে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনাতে কিন্তু তোলপাড় হয় রাজ্য, তোলপাড় হয় গোটা দেশ, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনে সামিল হন সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরাও তারা সামিল হন। আরজিকর হাসপাতালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছিল এবং এই ঘটনার 5 দিন পরে তদন্তভার চলে যায় হাইকোর্টের নির্দেশে। সিবিআইয়ের হাতে তদন্ত যায় গত 13ই আগস্ট। 14ই আগস্ট আন্দোলনে নামেন, রাত দখলের কর্মসূচি নেয় কয়েকটি সংগঠন, তাতে কয়েকটি রাজনৈতিক দলও যুক্ত হয়। আরজিকর হাসপাতালে সেই সময় জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলনে বসেছিলেন এবং সেই দিনই রাতেই দেখা যায় যে ভাঙচুর চালানো হয় আরজিকর হাসপাতালে। অভিযোগ ওঠে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। তারপরে সিবিআই তদন্ত নিয়ে আজকে 162 দিন পর রায় ঘোষণা। এদিকে ওই জুনিয়র চিকিৎসক এর মা বাবা তারা কিন্তু এই যে সিবিআই তদন্ত করেছে সেই তদন্ত নিয়ে তারা মোটেই খুশি নয়। যদিও আজকে এই যখন রায় ঘোষণা হবে শিয়ালদা কোর্টে তখন তারাও উপস্থিত থাকবেন। তারা ঠিক কী বলছেন, কি চাইছেন এখনো পর্যন্ত, তাদের কি বক্তব্য এই তদন্ত নিয়ে, তাদের কোথায় কোথায় ধোঁয়াশা থাকছে, এই গোটা বিষয়টি জানতে চাইব। আমার প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন সোদপুর থেকে। জয়ন্ত, জানতে চাইব যে জুনিয়র চিকিৎসকের পরিবার তারাও তো আজকে আদালতে উপস্থিত থাকবেন, শিয়ালদা কোর্টে উপস্থিত থাকবেন, কখন তারা বেরোচ্ছেন বাড়ি থেকে এবং তারা এই যে সিবিআই এতগুলো দিন ধরে তদন্ত করলো, 162 দিনের মাথায় আজকে রায় ঘোষণা হতে চলেছে, তারা এখন কি বলছেন, কি মনে করছেন? দেখো ঋষিকেশ, তোমাকে জানিয়ে রাখি আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু এই যে আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর বাবা মা কিন্তু এই সোদপুরের যে বাড়ি, সে বাড়ি থেকে বেরিয়ে কিন্তু শিয়ালদা কোর্টের দিকে চলে যাবে। এবং তুমি যেমনটা বলছিলে যে যে বিষয়গুলোর উপর মূলত ধোঁয়াশা রয়েছে সেই বিষয়গুলো তোমাকে একটু ক্লিয়ার করে রাখি। তারা মূলত একাধিক প্রশ্ন এর আগে সিবিআই এর কাছে জানতে চেয়েছেন তাদের আইনজীবী মারফত। প্রায় 157টা প্রশ্ন কিন্তু সেখানে তারা জানতে চেয়েছেন তাদের আইনজীবী মারফত সিবিআই কে। এবং শুধু তারা যেমনটা বলছেন যে এই যে সঞ্জয় রায়ের পক্ষে একা কি করা সম্ভব ছিল ধর্ষণ এবং খুনের মতো এই নারকীয় ঘটনা ঘটা, তার মাঝখানে তারা এটাও দাবি করছেন যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের কেউ না কেউ, অর্থাৎ ভেতরের আরজিকরের কেউ না কেউ সেখানে জড়িত ছিল, যেই কারণে কিন্তু বাইরের একটা সিভিক ভলেন্টিয়ার ঢুকে এই ধরনের ঘটনা ঘটালো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কেন কোনো চার্জশিট দেওয়া এখনো পর্যন্ত হলো না। তার পাশাপাশি যারা তথ্য প্রমাণ লোপাট করতে সচেষ্ট হয়েছিল এবং তারা অভিযোগ সরাসরি করছেন বিনীত গোয়েল, অভিজিৎ মন্ডল এবং তার পাশাপাশি মূলজিধর শর্মা থেকে শুরু করে এছাড়া যারা উচ্চতর কর্তৃপক্ষ রয়েছে আরজিকর কলেজ এবং হাসপাতালে, তাদেরকে একই দোষে তারা কিন্তু দুষ্ট বলছেন। এবং তারা বলছেন সিবিআই কে অবিলম্বে সেই চার্জশিট কিন্তু দিতে হবে এবং সঠিক তদন্ত কিন্তু তারা চাইছেন যেন হয়ে সঠিক বিচার পায়, এই ভাবেই এই দাবি করছেন কিন্তু আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর বাবা এবং মা। এবং তারা কিন্তু বারবার এটা বলছেন যে একার পক্ষে, অর্থাৎ সঞ্জয় রায়ের পক্ষে কিন্তু এই ধরনের কাজ করা কিন্তু সম্ভব নয়। এবং আজকে কিন্তু রায় আমরা জানি শিয়ালদা কোর্টের, এবং সেই কারণে কিন্তু তারা বলছেন যে মানুষ যেভাবে তারা যে তাদের পাশে ছিল, সেই গোটা দেশবাসী এবং গোটা রাজ্যবাসীর মানুষ যেন আজকে একই রকম ভাবে তাদের পাশে থাকে। এরপরে কিন্তু তারা এই শিয়ালদা কোর্টের পরে কিন্তু তারা সুপ্রিম কোর্টে যাওয়ারও বা দ্বারস্থ হওয়ারও কিন্তু তারা নির্দেশ জানিয়েছেন যে এই শিয়ালদা কোর্টের মামলার পর তারা কিন্তু তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এবং তারা যে সিবিআই থেকে কৈফিয়তগুলো জানতে চেয়েছেন অবিলম্বে কিন্তু সিবিআই সেই কৈফিয়তগুলো তাদেরকে দেবেন এবং যে প্রশ্ন তারা সিবিআই কে ছুড়ে দিয়েছিলেন সেই প্রশ্ন কিন্তু জবাব সিবিআই দেবেন এবং সাপ্লিমেন্টারি চার্জশিট বের করে শুধু সঞ্জয় রায় নয়, তার পাশাপাশি যারা দোষী ছিল তাদের কিন্তু সিবিআই আসল তথ্য এবং প্রমাণ সহযোগে কিন্তু বের করে আনবে।
এবং তার পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরও দোষারোপ ঠেলতে কিন্তু তারা আজকেও ছাড়েননি। একই রকম ভাবে তারা বলছেন যে এই কর্মকাণ্ডের সঙ্গে অদৃশ্য কোনো হাত রয়েছে এবং সেটাই কিন্তু মুখ্যমন্ত্রীর হাত। এই যে তুমি যে ধোঁয়াশাগুলোর কথা বললে, এই ধোঁয়াশাগুলো কিন্তু তাদের এখনো পর্যন্ত কাটেনি, কারণ তারা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখলেও এবং আজকের যে রায়দান প্রক্রিয়া এবং বিচারকের প্রতি আস্থা রাখলেও তাদের বক্তব্যে এটা উঠে এসছে যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখলেও কিন্তু জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। নির্যাতিতার মা বাবা তারা ঠিক কি বলছেন একবার দর্শকদের শোনাই, তারপরে আবারও আসছে তোমার কাছে। সঠিক বিচার আমরা যারা যারা সঙ্গে যুক্ত সবাইকে সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। অবশ্যই 2 মাস ধরে জজ সমস্ত কথা শুনেছেন এবং আমরাও প্রায় 15 দিন ধরে কোর্টে যাচ্ছি। আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলেছি কোর্টের সামনে, লোয়ার কোর্টের সামনে। সঞ্জয় যে দোষী সেটা কোর্ট নিশ্চয়ই প্রমাণ করবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি হবে সঞ্জয়ের। আমাদের একটা মেইন এই কোশ্চেনটা আমরা হাইকোর্টের সামনে রেখেছি এবং সিবিআই প্রথম চার্জশিটেই সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে এই ব্যাপারটাকে হাসাব করা, বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং অ্যাভয়েন্টমেন্ট, এই 3টে অভিযোগ এনেছিল। সে সত্ত্বেও তারা চার্জশিট দিল না এবং কেন দিল না তার কৈফিয়ত আমরা চেয়েছি। কোর্ট ভালো মনে করেছিল বলে সিবিআইকে, আমরা কিন্তু সিবিআইকে প্রথম দিন থেকে সিবিআই চাইনি কোর্টে। আমরা চেয়েছিলাম ভালো ইনভেস্টিগেশন কিছু লোক এবং হাইকোর্টের সুপারভিশনের ওপরে বিচারটা তদন্তটা হোক, কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করেছে, সেই জন্য সিবিআইকে দিয়েছে। এই জন্য কোর্টের কাছেই আমরা আবার জানতে চেয়েছি আপনারা সিবিআইকে দিলেন, সিবিআই কী কাজ করেছে। মাকে পর্যন্ত শিয়ালদা কোর্টে সিবিআই সাক্ষী রাখেনি। আর কি বলবো, টালা থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি মুরারীধরন এবং সোফিয়া মল্লিক। আমরা সকালে 12টা 15 নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে এবং তখন অনেক লোক ছিল। তারা কি করছিল ভেতরে? ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল এবং করিডোর করা প্রয়োজন ছিল ওনাদের, ওনারা সেগুলো করেননি। ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না? আমরা তো বলেছি ওর নাম, ও 2 মাস ধরে এখানে ছিলও না, বাইরেও চলে গেছিল, দেশের বাইরে, মানে ওর বাড়িতে চলে গেছিল। তারপরে আবার এখন এসেছে এবং সিবিআই ওকে জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করেছে আমি জানি না, তবে আমরা ওকে প্রথম থেকেই অভিযুক্ত মনে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, ওই সোদপুরের মানুষজন যারা এই জুনিয়র চিকিৎসককে দেখেছেন ছোটবেলা থেকে, আজকে তার সঙ্গে যে নির্মম ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই 162 দিনের মাথায় রায় ঘোষণা হতে চলেছে, সোদপুরের মানুষজন তারাও তো আন্দোলনে সামিল হয়েছিলেন, তারা আজকে দাঁড়িয়ে ঠিক কি বলছেন, কি আশা করছেন, কি হতে পারে বলে তারা মনে করছেন, কি চাইছেন তারা আজকে? দেখো, তারাও যেমনটা বলছেন যে একা কিন্তু সঞ্জয় রায়ের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব নয়, কারণ যে আঘাত, যে চোট ছিল তার একা সঞ্জয় রায়ের পক্ষে কি করা সম্ভব হয়? এই ধরনের ঘটনা ঘটানো কি সম্ভব? এটাই কিন্তু সোদপুর যারা বাসী তারাও কিন্তু আওয়াজ তুলছেন এবং আন্দোলনের মারফত কিন্তু সেই আওয়াজ বারংবার কিন্তু ফুটে উঠতে আমরা দেখেছি। সুতরাং এটাই কিন্তু সোদপুরের মানুষজন আজকে আশা রাখছেন যে একা কিন্তু সঞ্জয় রায়ের পক্ষে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। অর্থাৎ এই সাপ্লিমেন্টারি যে চার্জশিট বারবার যে কথা বলা হচ্ছে, সেখানে কেন সঞ্জয় রায়ের নামই শুধুমাত্র থাকলো, বাদবাকি কারোর নাম থাকলো না? এই জায়গাটা কিন্তু প্রশ্ন তুলছেন নির্যাতিত তরুণীর বাবা মাও যেমন তুলছেন, তার পাশাপাশি এলাকাবাসীরা, সাধারণ মানুষ তারাও কিন্তু এই প্রশ্নটাই তুলছেন। এবং তার পাশাপাশি আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় ঋষিকেশদা তোমাকে জানাবার চেষ্টা করবো, যেমনটা আজকে সকালবেলায় বললেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা, যে এই যে যেই সময় ঘটনাটা ঘটলো ধর্ষণ এবং খুনের মতো, তার ঠিক পর দেখা গেল যে যে ঘনিষ্ঠ যে বন্ধু ছিল চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ওই তরুণী চিকিৎসকের, সে চলে গেল বাইরে। তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ যদিও করেছে এবং তাকে কিন্তু মূল অভিযুক্তই মনে করছেন বাড়ির লোকেরা, এমনটাই কিন্তু তারা আজকেও পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সুতরাং আজকে যে এই যে রায় শিয়ালদা কোর্টের, এবং তার আগে কিন্তু একাধিক ধোঁয়াশার মধ্যেই রয়েছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা এবং সোদপুরের মানুষজন, যে এই ধোঁয়াশা কাটিয়ে সঠিক বিচার এবং সঠিক তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যেন আসল দোষীরা সামনে উঠে আসে এবং যে অদৃশ্য হাতের কথা বারবার বলা হচ্ছে, সেই অদৃশ্য হাত কে এবং তার দ্বারা কিভাবে এই আন্দোলন বিভ্রান্ত এবং পরিচালনা করা হচ্ছে এবং যার কারণে কিন্তু তথ্য প্রমাণ লোপাট করা হলো, একদম ধরে ধরে যেমনটা অভিযোগ করা হচ্ছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের তরফ থেকে,
তাদেরকে অবিলম্বে কিন্তু ধরতে হবে এবং তার পাশাপাশি সিবিআইকে কিন্তু সঠিক চার্জশিট কিন্তু জমা দিতে হবে এবং যে প্রশ্নগুলো তারা ছুড়ে দিয়েছে নির্যাতিতা তরুণীর পরিবারের তরফ থেকে সেই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর সিবিআইকে অবিলম্বে দিতে হবে, এমনটাই তারা আশা করছেন এবং আজকে তারা কিন্তু বিচারক এবং সঠিক বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আস্থা রাখছেন। ঋষিকেশদা, ধন্যবাদ জয়ন্ত। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। নির্যাতিতার পরিবার তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম আমরা। আরজিকরের জুনিয়র চিকিৎসক যার হত্যা হয়েছিল গত 9ই অগস্ট ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ। আন্দোলনে সামিল হয়েছিলেন আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও, তার যে পরিবারের লোকজন, তার সোদপুরের যেখানকার তিনি বাসিন্দা সেখানকার মানুষজনও। এবং আজকে এই মামলার রায় ঘোষণা হচ্ছে। আরজিকর মামলাতে মোট 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে। সেই তালিকাতে যেমন নিহত চিকিৎসকের বাবা, সিবিআই তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠীও ছিল। শিয়ালদা আদালতে কড়া পুলিশি নিরাপত্তা, 3 ডিসির নেতৃত্বে 150 জনের বাহিনী মোতায়েন থাকছে। কিছুক্ষণ আগেও আপনাদেরকে যে ছবি দেখাচ্ছিলাম, শিয়ালদা আদালত চত্বরে কড়া নিরাপত্তা রয়েছে। 3 জন ডিসির নেতৃত্বে 150 জনের বাহিনী মোতায়েন রয়েছে। কারণ আজকে এই আরজিকর মামলার রায় ঘোষণা আর কয়েক ঘন্টা পরেই বিচারক অনির্বাণ দাস তিনি রায় শোনাবেন। 162 দিনের মাথায় এই রায় ঘোষণা হচ্ছে আরজিকরের ঘটনার 162 দিনের মাথায়। এবং আজকে এই রায় ঘোষণা আগে শিয়ালদা আদালত চত্বরে কিন্তু জুনিয়র চিকিৎসকরাও তারাও যেমন থাকবে, অভয় মঞ্চের পক্ষ থেকেও সেখানে তারাও উপস্থিত থাকবেন রায় শোনার জন্য। এবং তারা যে এই যে তদন্ত প্রক্রিয়া সিবিআই, সে তদন্ত নিয়ে তারা খুশি নয়, সেটাও তারা প্রতিবাদ দেখাতে পারেন। ফলত এই সমস্ত কিছু যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু আদালত চত্বরে কড়া নিরাপত্তা বেষ্টনী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। 3 জন ডিসির নেতৃত্বে 150 জনের পুলিশ মোতায়েন থাকছে, র্যাফ, কমব্যাট ফোর্স তারাও কিন্তু থাকছে। একশো 62 দিনের মাথায় আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় রায়দান। গোটা দেশের চোখ রয়েছে শিয়ালদা আদালতের রায়ের দিকে। যদিও রায় ঘোষণার পাশাপাশি সাজাও এদিন ঘোষণা হয় কিনা সেই দিকেই কৌতূহল সাধারণ মানুষের। ঘটনার দিন থেকে একের পর এক বিশেষ ঘটনার সাক্ষী থেকেছে শহর কলকাতা। নির্যাতিতার বিচার পাওয়ার সেই ঘটনাক্রম দেখুন। 9 আগস্ট 2024 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা নিয়ে ব্যস্ত গোটা শহর। সেদিনই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। রহস্য মৃত্যু বা আত্মহত্যা, অবশেষে সামনে আসে ধর্ষণ খুনের তত্ত্ব। প্রকাশ্যে আসে আরজিকরের পাশাপাশি রাজ্যের একাধিক মেডিকেল কলেজের দুর্নীতি। আরজিকর কাণ্ডের বিচারের আন্দোলনের এক অন্য রূপ দেখে তিলোত্তমা। বিচার চেয়ে আন্দোলনে নামে নাগরিক সমাজ। রাত দখলের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন ঘরের মা বোনেরাও। মশাল, মোমবাতি, স্লোগানে ভারী হয়ে ওঠে শহরের বাতাস। সেই ভয়াবহ আরজিকর কাণ্ডের 162 দিন। শিয়ালদা কোর্ট, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিনিয়ত ছুটে চলেছে নির্যাতিতার বাবা মা বিচারের আশায়। ফিরে দেখা যাক সেই ঘটনাক্রম। বিচারের 162 দিন। 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। 10 আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। 13 আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। 14 আগস্ট কলকাতা দেখেছিল আন্দোলনের অন্য রূপ, মেয়েদের রাত দখল। 18 আগস্ট সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা। 2রা এবং 3রা সেপ্টেম্বর সিপির ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। 10ই সেপ্টেম্বর সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু। 11-12 সেপ্টেম্বর সমাধান চেয়ে বৈঠকে বসতে চাইলেও 2 দিন মুখ্যমন্ত্রী অপেক্ষা করা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের তরফে সাড়া মেলেনি। 14ই সেপ্টেম্বর ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী যান। সন্ধ্যায় তাঁর বাড়িতে বৈঠকে জুনিয়র ডাক্তাররা গেলেও বৈঠক সফল হয়নি। সেদিনই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। 16ই সেপ্টেম্বর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকের মধ্যেই সরানো হয় সিপি বিনীত গোয়েলকে। 20শে সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের অবস্থান প্রত্যাহার করে নেওয়া হয়।
27শে সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্স নিগ্রহ, ফের হাসপাতালে কর্মবিরতি শুরু। 5ই অক্টোবর ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। 7ই অক্টোবর ধর্ষণ খুনের মামলায় আদালতে চার্জশিট পেশ সিবিআই-এর, অভিযুক্ত একমাত্র সঞ্জয়ই চার্জশিটে শিলমোহর সিবিআই-এর। 21শে অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক, ধর্মতলায় অনশন প্রত্যাহার আন্দোলনকারীদের। 4 নভেম্বর ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন। 11ই নভেম্বর শিয়ালদা আদালতে শুরু বিচার প্রক্রিয়া। 9 জানুয়ারি বিচার প্রক্রিয়া শেষে রায়দানের দিন ঘোষণা। 18ই জানুয়ারি আরজিকর মামলার রায়দান। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনেই জামিন পেয়েছেন। অভিজিতের জেল মুক্তি হলেও আরজিকরের দুর্নীতির মামলায় সন্দীপ এখনো বন্দী। শনিবার শিয়ালদা আদালতে রায় ঘোষণা হলেও সেদিনই সাজা ঘোষণা হবে কিনা সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। কলকাতা টিভি। আজ আমাদের নজর থাকবে শিয়ালদা কোর্টের দিকে, যেমন গোটা দেশের নজর রয়েছে আরজিকর মামলার রায় ঘোষণা হবে, ফলত সেদিকে নজর থাকবে। এর পাশাপাশি অন্যান্য খবরের দিকেও নজর রাখতেই হচ্ছে। মুর্শিদাবাদের লালবাগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক সভায় থাকবেন। তার আর কি কর্মসূচি রয়েছে, কবেই বা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, গোটা বিষয়টি জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। কল্যাণ চন্দ্র রয়েছেন। কল্যাণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন মুর্শিদাবাদে, কি কর্মসূচি রয়েছে তাঁর? কল্যাণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন, তার একাধিক কর্মসূচি রয়েছে, প্রশাসনিক সভা যেমন রয়েছে। সোমবার দিনই যাবেন বলে জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদের লালবাগে যাবেন। মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে সেখানে, প্রশাসনিক সভা, তার পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে। ইতিমধ্যে কিন্তু তার এই সভাকে ঘিরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কল্যাণ চন্দ্র রয়েছে। কল্যাণ, মুর্শিদাবাদের লালবাগ ছাড়া আর কোথায় কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, আপাতত যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা রয়েছে লালবাগে, এবং সেই সভা উপলক্ষে সেখানে প্রায় 100 কোটি টাকার উপরে যে উন্নয়নের দালি সেটা যেমন নিয়ে আসবেন, পাশাপাশি লালবাগ শহরে প্রথম আসতেন প্রশাসনিক সভা করতে। কারণ এর আগে বহরমপুরে প্রশাসনিক সভা করতেন মুখ্যমন্ত্রী, কখনো রবীন্দ্র সদন, কখনো মাঠে, কিন্তু এই প্রথম নবাবের শহর লালবাগে মুখ্যমন্ত্রী আসছেন, যার ফলে জেলার যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের সাজো সাজো রব শুরু হয়ে গেছে। আজকে জাকির হোসেন জঙ্গিপুরের যে তার নিজস্ব ভবন রয়েছে সেখানেই তৃণমূল কর্মীদের নিয়ে সেখানে তিনি বৈঠক করেছেন। সেখান থেকে প্রায় 20,000 কর্মী সমর্থক যাবে, ছোট গাড়িতে যাবে, কারণ লালবাগ শহরটা ছোট, যার ফলে সেখানে বড় গাড়ি ঢোকার সম্ভাবনা কম, যার ফলে ছোট গাড়িতে ঢোকানোর জন্য জাকিরদা যেমন তাদেরকে নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি জেলা জুড়ে কিন্তু জেলা সভাপতি অপূর্ব সরকার থেকে সেখানকার অর্থাৎ লালবাগের যিনি ওখানকার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, সেই চেয়ারম্যানের পাশাপাশি সেখানকার সাংসদ আবু তাহের খান প্রত্যেকেই এখন চরম প্রস্তুতির মধ্যে রয়েছে। কারণ কত বেশি লোক যেমন জমায়েত করা যায় সেদিকে যেমন তাকিয়ে রয়েছে জেলার নেতৃত্ব, তেমনি মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেও তাকিয়ে রয়েছেন জেলার নেতৃত্ব, পাশাপাশি জেলাবাসী। এবং মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পে সেখানে উদ্বোধন এবং শিলান্যাস করবে জানা গেছে। লালবাগে প্রায় 72 কোটি টাকা দিয়ে নতুন একটা প্রজেক্ট চালু করতে চলেছে রাজ্য সরকার, সেটারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সুতরাং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রবিবার কত লোক হয় এবং দুপুরবেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে, সেই সভায় উপস্থিত থাকবেন যেমন জেলা শাসক, পাশাপাশি জেলার বিধায়ক এবং সাংসদরা। সেই জন্যই যুদ্ধকালীন তৎপরতায় যেমন প্যান্ডেল হচ্ছে, কাজ হচ্ছে, হঠাৎ করে কর্মসূচিতে পাশাপাশি তৃণমূল নেতৃত্বের দফায় দফায় মিটিং করে কিন্তু কত লোক সেখানে জমায়েত করা যায় সেদিকে তারা তাকিয়ে রয়েছেন। ধন্যবাদ কল্যাণ, কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। আরজিকরে মামলার রায় ঘোষণা, আজ আমরা সেই দিকে নজর রাখবো, অতি অবশ্যই সেই খবর আপনাদের দিতে থাকবো। তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, মেদিনীপুর মেডিকেল কলেজে জাতীয় মহিলা কমিশনের টিম মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে যে স্যালাইন থেকে সংক্রমণের জেরে প্রসূতির মৃত্যু এবং অসুস্থ হওয়ার ঘটনা, এবার জাতীয় মহিলা কমিশনের টিম গিয়েছে হাসপাতালে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রসূন মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। প্রসূন, এই জাতীয় মহিলা কমিশনের টিম তারা কতজন রয়েছেন এই টিমে এবং কোথায় কোথায় যাচ্ছেন, কি করছেন তারা?
যেটা দেখা গেছে গত কয়েকদিন ধরেই মেদিনীপুর মেডিকেল কলেজ প্রসূতি মৃত্যুর জেরে যে উত্তাল অবস্থা, সেই অবস্থার জেরে আজকে জাতীয় মহিলা কমিশনের এক টিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে এসে পৌঁছেছে। প্রথমে প্রিন্সিপালের রুমে গেছেন, ওখানে প্রিন্সিপাল সহ যে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিওমএইচ ওনার সঙ্গেও বৈঠকে বসেছেন। হ্যাঁ, ঋষিকেশ, প্রসূন এই প্রসূতিদের সঙ্গে কি কথা বলেন? না, এখনো অব্দি প্রসূতিদের সঙ্গে বা প্রসূতি পরিবারের সঙ্গে কারোর সঙ্গে দেখা করেনি। উনি সরাসরি প্রিন্সিপালের চেম্বারে এক বৈঠকে বসেছেন। উনি বৈঠক থেকে বেরিয়ে আমরা পরবর্তী ওনার কর্মসূচি বুঝতে পারবো। ঋষিকেশ, ধন্যবাদ প্রসূন। কথা বলছিলাম প্রতিনিধি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে। আবারও আমরা আরজিকরের খবরের দিকে নজর রাখবো। আরজিকরে যে জুনিয়র চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলা গত 9ই অগস্ট ঘটনাটি ঘটেছিল এবং সেই ঘটনার 162 দিনের মাথায় আজকে রায়দান শিয়ালদা কোর্টের রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। এই মুহূর্তে কিন্তু কোর্ট চত্বরে কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে সেখানকার কি ছবি, কটা নাগাদ এই রায় ঘোষণা হতে পারে এবং এই আদালত চত্বরের ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো ঋষিকেশ, সকাল থেকে কিন্তু আমরা শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে রয়েছে এবং সেই ছবিটা দেখিয়েছি। আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই মুহূর্তে তোমায় যদি দেখাই তাহলে দেখবে যে এই মুহূর্তে কিন্তু ডিসি নর্থ গৌরব লাল তিনি এখানে উপস্থিত রয়েছেন। অন্যান্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই কোর্ট চত্বরের আশপাশ এরিয়া তিনি ঘুরে এসছেন এবং যা যা ডিরেকশন দেওয়ার, নির্দেশ দেওয়ার সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। সাদা পোশাকে পুলিশ যেরকম রয়েছে, খাকি উর্দিত পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে। মহিলা পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে শিয়ালদা কোর্ট চত্বরের বাইরের যে রাস্তা সেটিকে ঘিরে রাখা হয়েছে। জনসাধারণ তাদেরকে একেবারে এখানে আসতে দেওয়া হচ্ছে না। একদম এই যে নিরাপত্তা বেষ্টনী বা বলয় তার বাইরে তাদেরকে রাখা হয়েছে এবং স্বাভাবিকভাবে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি বাংলা পক্ষ বলে একটি সংগঠন তাদের তরফ থেকে এখানে বিক্ষোভ প্রদর্শন করতে এবং তারপর কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ছত্রভঙ্গ করে। যদিও বেলার দিকে এই মামলা রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আজকে যে রায়দান পর্ব সেদিকে তাকিয়ে রয়েছে শুধুমাত্র কলকাতাবাসী, রাজ্যবাসী বা দেশবাসী নয়। আমরা জানি যে যখন এই নক্কারজনক ঘটনা 9ই আগস্ট রাতে ঘটেছিল তারপর কিন্তু আমরা দেখেছিলাম তার বিক্ষোভের রাজ্য ছাড়িয়ে, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ বিভূতে ছড়িয়ে পড়েছিল। ঋষিকেশ, মেডিকেল ফ্রেটার্নিটি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে ডাক্তার তারা মিটিং মিছিল করেছেন, বিক্ষোভ প্রদর্শন করেছে। রাজ্য একই ধরনের ঘটনা ঘটেছে। বিক্ষোভ আন্দোলন, অনশনের দীর্ঘ কর্মসূচি চলেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা, সেখানে আন্দোলনকারীদের বরফ গলা, সিদ্ধান্ত মেনে নেওয়া। তারপর দেখা গিয়েছে যে আদালতে মামলা যেভাবে চলেছে সেইখানে কিন্তু স্বাভাবিকভাবেই দীর্ঘ 5 মাস ধরে এই মামলার যে কর্মকাণ্ড সেটি আমরা দেখেছি মিডিয়াতে বারবার, তা কিন্তু আমরা দেখেছি, সেগুলো সেই কভারেজগুলো আমরা করেছি। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু 2 মাস ধরে যে টানা শুনানি চলেছে তারপর কিন্তু স্বাভাবিকভাবে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে আজ যে রায়দান পর্ব সেই রায়দান পর্ব বেলার দিকে রয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আর কিছুক্ষণ পর অভিযুক্ত সঞ্জয় রায় তাকে নিয়ে আসা হবে ব্যাপক পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে এবং যে রাস্তা দিয়ে তাকে প্রবেশ করানো হবে সেটিকেও ফেন্সিং ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। একটু আগে আমরা এই সামনেই অবস্থান করছিলাম একেবারে গেটের মুখে, কিন্তু সেখান থেকে পুলিশ আমাদেরকে সরে যেতে বলেছে। নিরাপত্তার দিকটিও তারা সুনিশ্চিত রাখছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু এত বড় একটি মামলা এর আগে আমরা দেখেছি যে এই যে আরজিকরের যে নক্কারজনক ঘটনা, চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা, তারপর শহর শুধু নয় আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কটি যে ধর্ষণের মামলা হয়েছে বা যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু দৃষ্টান্তমূলক ভাবে অতি অল্প সময় সেখানে একেবারে সে মামলা শেষ করে তার রায়দান পর্ব হয়েছে। তার মধ্যে যেমন আমরা দেখতে পেয়েছি যে কুলতলি থেকে শুরু করে কোচবিহার এবং গুড়াপের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই ঘটনাই দেখলাম। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে আরজিকরের যে ধর্ষণ এবং খুনের মামলা তার যে রায়দান পর্ব স্বাভাবিকভাবে 162 দিন
সেই দিন টানা চলা এবং সেইখানে দাঁড়িয়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই মামলা আমরা দেখতে পেয়েছি। একটা বিষয় জানতে চাইছি, উপরে অনাস্থা, আমরা দেখেছি সিবিআইয়ের উপরে তাদের যে ঘটনার পরে পরে বিভিন্ন চিকিৎসক সংগঠন, আরজিকর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও আন্দোলনে সামিল হয়েছিল। আজকে আদালত চত্বরে এই চিকিৎসক সংগঠনের কাউকে বা জুনিয়র চিকিৎসকদের কাউকে কি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে? না, একেবারেই নয়। দেখো, তাদের নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তাদের যেরকম এখানে আসার কথা রয়েছে 1টার পর, এবং তোমায় জানিয়ে রাখি যে অভয়া মঞ্চ মূলত রাত দখলের যে কর্মসূচি মূলত শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে, তার নেতৃত্ব দেওয়া যেসব মঞ্চগুলি তারা কিন্তু বেলার দিকে এখানে আসবেন বলে আমরা জানতে পারছি। তবে পুলিশ তাদেরকে কিন্তু কোনোভাবেই কোর্ট চত্বরের বাইরে যে রাস্তা সেখানে জমায়েত করতে দিচ্ছেন না। পাশেই শিয়ালদা স্টেশন দেশের সবথেকে ব্যস্ততম স্টেশন বলে এটাকে আমরা জানি, এবং স্বাভাবিকভাবে প্রতিদিন প্রচুর মানুষের ফুটফল হয় এখানে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যাতায়াতের যে রাস্তা সেটিকেও যাতে সংকীর্ণ না হয়ে যায় সেই স্টেশন চত্বরে, সেটিকেও কিন্তু একেবারে অবরুদ্ধ না রেখে খোলা রাখা হয়েছে। এবং যেটি আমি বলছিলাম যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এখানে কিন্তু জনসাধারণ বা বলা যেতে পারে এখান থেকে ইতিউতি যাওয়া যেসব মানুষ তারা যখনই থমকে দাঁড়িয়ে যাচ্ছেন, পুলিশ তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট বা অভয়া মঞ্চ বা অন্যান্য ডাক্তার সংগঠনের যেসব সংগঠনগুলো রয়েছে, তারা আসার পর কতটা এখানে দাঁড়িয়ে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন বা তাদের দাবি তুলে ধরতে পারে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সেটি এই মুহূর্তে বড় প্রশ্ন। কেননা পুলিশ যেভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে এবং কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছে না, স্বাভাবিকভাবেই কিন্তু তারা যে কোনো রকম জটলা চান না বা শৃঙ্খলা যাতে কোনো রকমভাবে ভঙ্গ না হয়, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সেটিই হয়তো পুলিশ নজর রাখছে। সেই কারণে এত বেশি পরিমাণে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই মামলাটিরও কিন্তু অত্যন্ত বড় গুরুত্ব রয়েছে। আমরা যেটি বারবার আমি বলছি ঋষিকেশ, যে এই মামলার ব্যাপ্তি কিন্তু শুধুমাত্র শহর কলকাতা, রাজ্য বা দেশ নয়, আমরা বিদেশেও দেখেছি এই যে ঘটনা তার আঁচ ছড়িয়ে পড়তে প্লাকার্ড ব্যানার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, লন্ডন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি তার হাত ছড়িয়ে পড়তে, এমনকি টাইম স্কোয়ারেও বিক্ষোভ প্রদর্শন করতে আমরা দেখেছি। ফলে তো সব মিলিয়ে স্বাভাবিকভাবে এই যে 162 দিনের যে দীর্ঘ কর্মযজ্ঞ, যে টানা ঘাত প্রতিঘাত, তার মধ্যে থেকে একটা পরিণতিতে পৌঁছানো, বিচারক অনির্বাণ দাস সেই দিকে। আপাতত অনেক ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে, শিয়ালদা আদালত চত্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আমাদের একাধিক প্রতিনিধি এই আদালত চত্বরে রয়েছেন, অন্যান্য দিকেও রয়েছেন। আমরা প্রত্যেক মুহূর্তে নজর রাখছি। শুভঙ্কর যেমনটা জানালো যে আর কিছুক্ষণ পরেই হয়তো মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে, প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাকে নিয়ে আসা হবে আদালতে। পাশাপাশি ওই যে তরুণী চিকিৎসক তার মা বাবা তারাও কিন্তু আসবেন আদালতে, যদিও তারা সিবিআই তদন্ত নিয়ে খুশি নয়। তরুণী চিকিৎসকের মা বাবা তারা ঠিক কি বলছেন শোনাব। সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। অবশ্যই 2 মাস ধরে জজ সমস্ত কথা শুনেছেন এবং আমরাও প্রায় 15 দিন ধরে কোর্টে যাচ্ছি। আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলেছি কোর্টের সামনে, লোয়ার কোর্টের সামনে। সঞ্জয় যে দোষী সেটা কোর্ট নিশ্চয়ই প্রমাণ করবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি হবে সঞ্জয়ের। আমাদের একটা মেইন এই কোশ্চেনটা আমরা হাইকোর্টের সামনে রেখেছি এবং সিবিআই প্রথম চার্জশিটেই সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে এই ব্যাপারটাকে হাসাব করা, বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং অ্যাভয়েডমেন্ট, এই 3টে অভিযোগ এনেছিল। সে সত্ত্বেও তারা চার্জশিট দিল না এবং কেন দিল না তার কৈফিয়ত আমরা চেয়েছি। কোর্ট ভালো মনে করেছিল বলে সিবিআইকে, আমরা কিন্তু সিবিআইকে প্রথম দিন থেকে সিবিআই চাইনি কোর্টে, আমরা চেয়েছিলাম ভালো ইনভেস্টিগেশন কিছু লোক এবং হাইকোর্টের সুপারভিশনের ওপরে বিচারটা তদন্তটা হোক, কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করেছে, সেই জন্য সিবিআইকে দিয়েছে। এই জন্য কোর্টের কাছেই আমরা আবার জানতে চেয়েছি আপনারা সিবিআইকে দিলেন, সিবিআই কী কাজ করেছে। মাকে পর্যন্ত শিয়ালদা কোর্টে সিবিআই সাক্ষী রাখেনি।
টালা থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি কি মুরারি ধরন এবং সোপিয়া মল্লিক। আমরা সকালে 12টা 15 নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে এবং তখন অনেক লোক ছিল। তারা কি করছিল ভেতরে? ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল। এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব রাজ্য পুলিশের সাংবাদিক বৈঠকে। অনেক সিনিয়র অফিসারদের আন্ডারে লট অফ স্পেশাল টিমস ওয়ার কনস্ট্রাক্টেড। তাছাড়া এসটিএফ, আমাদের অন্য যে স্পেশালাইজ এজেন্সিজ আছে, সবাই মিলে সংগঠিতভাবে চেষ্টা করা হচ্ছিল যত শীঘ্রই হোক এই যে আসামি আছে বা একে যারা হেল্প করেছিল টু এসকেপ, সবাইকে যত শীঘ্র হোক যেন লয়ের আওতায় আনা যায়। এবং সেই প্রকারে ব্যাপার রেড নেবারিং ডিস্ট্রিক্টস, নেবারিং স্টেটস এবং ইভেন আমাদের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার উপর নজর রাখা, সব ব্যাপারটাই সেই দিন থেকেই 15 থেকে পুরো বেদস্তুর চলে যাচ্ছে on a continuous basis. All senior officers were on the roads without any break, without any effort. কালকে আমরা স্পেসিফিক খবর আসে, আমাদের নাইটেও আসে যে এরা এবারে যখন এত বেশি পুলিশ প্রেশার দেখার পর আর চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল। এবং যত পয়েন্টস আছে সেই হিসেবে আলাদা আলাদা টিমস সংগঠন করে আমরা উইথ সোর্সেস অ্যান্ড স্পটার্স আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। এবং সেই প্রকারে আপনারা জানেন এখন নর্থ বেঙ্গলে প্রচন্ড কুয়াশা আছে এবং ওয়েদার থাকে। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠন। ওনারা দেখতে পারেন সাজাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্য তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ওতে ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে। এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। এই হয়েছে মোদ্দাই আমাদের যে ঘটনার ইভেন্টস অফ দি ডে। এবং তারপরে যে লিগ্যাল ফর্মালিটিস আছে সেগুলো এখন করা হচ্ছে। থ্যাংক ইউ। যেটা বললাম, অনেক কটা স্পেশালাইজ টিম ছিল। এই টিম যেটা ছিল অ্যারাউন্ড 8 persons were there in this group, ঠিক আছে? মানে যেটা গ্রুপটা যার সঙ্গে এনকাউন্টারটা হয়েছে বা গ্রুপ ছিল। এবং এখন অব্দি যা আপাতত আমাদের কাছে খবর আছে সেটা আরো ডিটেল, কারণ এবার স্পটে আমাদের করা হবে কটা রাউন্ড এক্সাক্ট ফায়ার হয়েছে, কটা এমটি কার্টেজ পাওয়া গেছে, দ্যাট হ্যাজ টু বি ভেরিফাইড অ্যাট দি স্পট, ঠিক আছে? যে এক্স্যাক্টলি কোথায় অনেক রকম লিগাল ফর্মালিটিস আছে, খোঁজা মেলানো এগুলো থাকবে। বাট অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 রাউন্ড সাজাক ফায়ার করে এবং আমাদের তরফ থেকে রিটালিয়েটরি ফায়ার হয়েছে। এক্সাক্ট রাউন্ডস বা এক্সাক্ট ফিগার্সগুলো সেটা আমরা আরো ডিটেলে যখন স্পট থেকে সব তথ্য প্রমাণ পাওয়া যাবে সেই হিসেবে আমরা আপনার ডিটেলস বলতে পারবো। না, আলমের সঙ্গে আরেকজনের আমাদের কাছে খবর আছে। এবারে কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখন একা ছিল। এবার ওরা দুজনে এসেছিল, হয়তো স্প্লিট করেছে, আলাদা আলাদা টিম দেখে দে মে হ্যাভ ট্রাইড। সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে, ফার্দার প্রসেস হবে, সেখানে আমরা ডিটেলে হয়তো বলতে পারবো। আমরা যেটা ওয়েপনটা রিকভার হয়েছে এবং আমরা যেটা মনে হচ্ছে, যেটা এখনো প্রাইমারি যে ডিস্ট্রিবিউটার কনফার্মেশন ফরেন্সিক থেকেই পাওয়া যাবে, আমরা এটা তথ্য প্রমাণ করে দেখার চেষ্টা করছি ওয়েদার ইজ দ্য সেম ওয়েপন অর নট যেটা দিয়ে সেই দিন ফায়ারিং করা হয়েছে 15-তে, ঠিক আছে? সেটা আমরা দেখে আমরা বলতে পারবো। স্যার যাকে যেটা ডাক্তার, এটা তো দেখুন যখন ফায়ারিং হয় তো আর গুনে হয় না। এখন যেটা ডাক্তাররা প্রিলিমিনারি যেটা আমাদের কাছে খবর বা প্রিলিমিনারি ডাক্তার যেটা বলেছেন, 3টে গুলি খবর আছে আমাদের কাছে। একটা পায়ে আছে, একটা আই থিঙ্ক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে। বাট এটা মোর ডাক্তাররা যেটা আমরা প্রিলিমিনারি বলতে পেরেছি কটা আছে। বাট এখন অব্দি যা খবর আছে রাউন্ড 3টে রাউন্ড লেগেছে হয়তো।
এবং সেটা তো ডেফিনেটলি যেটা আছে, অবভিয়াসলি যখন আপনি একটা কনক্লুশনে আসেন, আপনি এত দূর পৌঁছাতে পারেন, তো ইউ ট্র্যাক আ লট অফ থিংস, ঠিক আছে? সেটা টেকনিক্যাল হতে পারে, সেটা ম্যানুয়াল হতে পারে, সেটা সোর্স ইনফরমেশন হতে পারে, কিন্তু যেটা বললাম যে এটা যখনই ঘটনাটা হয়েছে, ভেরি প্রফেশনালি অ্যাজ আ টোটাল প্রফেশনাল ফোর্স একটা স্পেশাল এফর্ট দিয়ে একটা আন্ডার ভেরি অ্যাক্টিভ লিডারশিপ অফ ভেরি সিনিয়র অফিসার্স টিমস তৈরি করে জিনিসটাকে যত তাড়াতাড়ি একটা কনক্লুশন আনা যায়, তার আমাদের উই আর বাউন্ড অন দ্যাট। তো এবং এইটারই ফলস্বরূপ যেটা আছে, অবভিয়াসলি যার সঙ্গে যোগাযোগ করেছে, কিছু করছে না করছে, সেই ডিটেলসগুলো তো অবভিয়াসলি আছে, বাট দ্যাটস আ পার্ট অফ ইনভেস্টিগেশন, দ্যাটস আ পার্ট অফ সিডি, দ্যাটস আ পার্ট অফ এফআইআর, সেটা পরে সে আলোচনা হবে। কিন্তু আফটার 15 যেটা বললাম যে একটা রিলেন্টলেস প্রয়াস ছিল যাতে যত শীঘ্রই আমরা ধরতে পারি একে সাজ্জাক আলমকে, এবং তার ফলস্বরূপ আজকে সকালবেলা এই ঘটনাটা ঘটেছে। না, পুলিশের কাছে এটা ছিল, শর্ট আর্মসও ছিল, লং আর্মসও ছিল, সেটা এক্সাক্ট যেটা বললাম যে কটা রাউন্ড কোন ফায়ার থেকে হচ্ছে সেটা ডিটেলে পরে অন ফিল্ড বলতে পারবো। না, ওটা তো আপনার যেটা বললাম স্মল ওয়েপন, এক্সাক্ট ক্যালিবার, এক্সাক্ট যেটা আছে ওয়েদার সেই দিন ইউজ হয়েছে কিনা, এইগুলো হচ্ছে আমরা ডিটেলসে উই ক্যান শেয়ার লেটার ওয়ান্স উই হ্যাভ কনফার্ম উইথ ফরেনসিক। পরিস্থিতি আর মানে আপনারা দেখেছেন পরিস্থিতি মানে কি বলতে চান, মানে পরিস্থিতি অবভিয়াসলি 4টে রাউন্ড ফায়ার হয় তাহলে ইট হ্যাজ টু বি মানে কন্টিনিউয়াস, মানে আপনি এখন এখানে আছেন, 2 কদম গিয়ে পড়লে এক্স্যাক্টলি দ্যাটস আ লাইভ থিং দ্যাট ইজ হ্যাপনিং। ওটা এখানে তো যে এখানে এখন চালিয়েছে 5 সেকেন্ড পরে চালিয়েছে বা 10 সেকেন্ড, দ্যাটস নট দি কোয়েশ্চেন। কোয়েশ্চেন অবভিয়াসলি ফায়ারিং একটাতে স্টপ হয়নি, এবং সেই দিনও আপনারা দেখেছেন যে 4টে রাউন্ড হি হ্যাড ফায়ার্ড অ্যাট লিস্ট। সো ইটস নট দ্যাট হিজ মানে এই ব্যাপারে এক্সপার্টিজ আছে যে একটা কন্টিনিউয়াস বেসিসে করা যায়। সেই দিনও 4টে রাউন্ড খুব শীঘ্রই খুব শর্ট বার্স্টে ফায়ার হয়েছিল। তো এই ঘটনাগুলো যেটা আছে এক্স্যাক্ট লাইভ থিং দ্যাট ইজ হ্যাপনিং, সেটা ইনভেস্টিগেশন আরো যখন এই কেসটা তদন্ত হবে তখন ডিটেলে আমরা আরো বলতে পারবো বা যারা শেয়ার আছে করা যাবে। এটা একটা কিচিকতলা ব্রিজ আছে, শাহপুর জায়গা আছে, ওই গোয়ালপুকুর পুলিশ স্টেশন আন্ডারই আছে, এন্ড দেয়ার ইজ ভেরি ক্লোজ অর নিয়ার টু দি বাংলাদেশ ইন্ডো বাংলাদেশ বর্ডার। তো এত বেশি প্রেশারে যেটা আমাদের কাছে আগেও প্রথম দিন থেকে এটা বি ভেরি অ্যালার্ট যে একটা বাংলাদেশ পালিয়ে যাওয়ার একটা প্রয়াস, ডেসপারেট প্রয়াস করার এতে আছেন যারা আছে। তো এটা ব্রিজের পাশে ঘটনাটা হয়েছে। না, আজকে পুলিশের কোনো ইঞ্জুরি আছে আমাদের কাছে খবর। এক্সকিউজ মি, যেটা আছে অবভিয়াসলি আপনারা দেখেছেন, সেটা অ্যানাউন্সও করা হয়েছে প্রায়, যে আমাদের যেটা সাসপেক্ট ছিল যে কেউ নিশ্চয়ই ওকে ওয়েপন সাপ্লাই করেছে, কোর্টের চত্বরে হোক বা পাশাপাশি হোক। আপনারা জানেন ইমিডিয়েট অ্যাকশনও নেওয়া হয়েছে, যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে, যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে ওখানে যারা অফিসার্সরা ছিলেন। আই থিঙ্ক 3-4 জন মতো ফিগার ছিল, কালকেই করা হয়েছে যারা ডেলিকশন অফ ডিউটির জন্য, কালকেই, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে ইটসেলফ। তো নিশ্চয় একটা হয়েছে যেখানে হি হ্যাড গট দ্য ওয়েপন কনসার্ন। তো যেটা সাসপেক্টেড আছে যে ওয়েপন দিয়েছে, কারণ আমরা টেকনিক্যাল ইনপুট বা ম্যানুয়াল ইনপুটে আমরা শিওর হয়েছিল, এবং তার এগেন্স্টে আপনারা দেখেছেন রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল আওয়াল যে আছে। তো ওকেও আমরা খোঁজা হচ্ছে ইমিডিয়েটলি, এবং খুব শীঘ্রই আমরা আশাবাদী আছি যে আমরা সেই অ্যারেস্টটাও আমরা করে নিতে পারবো। এবং আপনারা আগের কেসটাও দেখেছেন, মালদা কেসেও কালকে জাকির যে প্রাইম সাসপেক্ট ছিল অলরেডি কালকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। ইন দ্য মিন টাইম গুরাব কেসটা আপনারা জানেনই 54 দিনের ভেতরে হয়েছে। সো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটাই বলার আছে যে উই আর আ প্রফেশনাল ইউনিট, এবং প্রফেশনালি আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব টু ডু আর বেস্ট অ্যান্ড এনশোর দে যারা যারা দোষী বা যে কোনো হিনাস ক্রাইমে হচ্ছে যে লজিক্যাল কনক্লুশন অবধি নিয়ে যাওয়া, সেটা প্রচেষ্টা থাকে। এবং আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা 4th আই থিঙ্ক 4th কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ বা অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা যে পরপর 4টে কেসে ডেথ সেন্টেন্স, এবং এভরি কেস আরো শর্টের ডিউরেশনে হয়েছে। আপনি যদি দেখেন মাটিগাড়া আমাদের প্রায় 1 বছর লেগেছিল, তারপরে আমাদের জয়নগর কেস, তারপর ফারাক্কা কেস,
এবং এখানে তো আপনারা জানেন 54 দিন, টোটাল 52 দিনের ভেতরে জাজমেন্ট পাস হয় এবং 54 দিনে সেন্টেন্সিং হয়েছে। সো উইল ট্রাই টু এনশিওর যে যারা যারা দোষী, যারা যারা এমন কিছু করেন যেটা খুবই মানে সোসাইটি, অবভিয়াসলি উই হেয়ার টু প্রোটেক্ট দ্য সোসাইটি, এবং সোসাইটির ভেতরে পুলিশও একটা পার্ট, সো পুলিশম্যান অলসো পার্ট অফ সোসাইটি, আপনার এভরি ইন্ডিভিজুয়াল পার্ট অফ সোসাইটি। এবং যারা কোনো এরকম হিনাস ক্রাইম করবে বা হিনাস কাজ করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল অ্যাক্ট ইন আ ভেরি প্রফেশনাল ম্যানার, ইন আ ভেরি টাফ ম্যানার টু এনশিওর দ্যাট দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, যারা কমন লোক আছেন তারা সুরক্ষিত ফিল করেন, এবং যারা দোষ করেন তাদের যেন কঠোরতম শাস্তি হয় সে ব্যবস্থাটা করার জন্য। এবং উই আর পার্ট অফ দ্য জুডিশিয়াল সিস্টেম, আমাদেরই পুরো নেই প্রসিকিউশন বা জুডিশিয়াল, উই আর পার্ট অফ দ্য সিস্টেম। আমাদের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি যাতে we are able to do the best to our abilities and ensure that justice is done, কারণ justice is the end word। যারা ভিকটিম হন তাদের জন্য জাস্টিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং আমরা চেষ্টা করেছি যতটা রিসেন্ট পাস্টে আপনার যে কেসগুলো বললাম যাতে জাস্টিস পান ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলি এবং সোসাইটি অ্যাট লার্জ, সেটাই আমাদের চেষ্টা থাকে, সেটাই আমরা করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। 15 तारीख को जनवरी को जब एक आसामी है और क्रिमिनल थे सजाक आलम, मर्डर केस अक्यूज, उनका कोर्ट में प्रोडक्शन था इस्लामपुर कोर्ट में, वापसी के वक्त पांजीपारा आउटपोस्ट में वो अपने आप को नेचर्स कॉल के बहाने गाड़ी से उतरा, और जब वो वापस लाया जा रहा था तो उसने पुलिस पार्टी पे एक एएसआई और कांस्टेबल पे गोली चलाई और वहां से फरार हो गया था। तभी से पुलिस छोटी टोलियां और टुकड़ों में बहुत सीनियर ऑफिसर्स के नेतृत्व में हमने काफी ग्रुप्स बनाया ताकि जल्द से जल्द इसको हम लोग पकड़ सकें। और उसी प्रयास में आज करीब सवेरे 7 बजे किचिक तला ब्रिज है, एक शाहपुर जगह है ग्वालपुर पीएस में, हमारे पास डेफिनेट इंटेल था कि वो कोशिश कर सकता है कि बांग्लादेश बॉर्डर क्रॉस कर जाए। उसी इसमें हम लोग काफी ग्रुप्स रखे थे, बांग्लादेश, इंडो बांग्लादेश बॉर्डर, बिहार बॉर्डर, हर तरफ, और स्पेसिफिक इनपुट पे आज कार्रवाई हुई। से स्पॉट किया गया, अराउंड 7 बजे मॉर्निंग को स्पॉटेड हुआ, उसे रुकने को कहा गया, अरेस्ट करने को बात हुई थी तो उसने नहीं मानते हुए पुलिस पे फायरिंग खोल दी और पुलिस रिटेलिएटरी फायर किया। पुलिस टीम वाज लेड बाय श्री नीलकंठ, सुरजी नीलकंठ, हमारे डीआईजी रायगंज है, और उस एक्सचेंज ऑफ फायर में ये वाज क्रिटिकली वुंडेड और उसे अस्पताल, शीघ्र ही अस्पताल शिफ्ट किया गया और बाद में अस्पताल में उसने दम तोड़ दिया। सर, जिस समय ये घटना घटी थी बताया गया था कि जो सज्जाद थे उसके पास कुछ वेपन्स थे, तो वो कहां से आए, कुछ पता चला है? नो, वेपन उसे जिसने सप्लाई किया था उसके बारे में भी हमें काफी इंफॉर्मेशन था, और वो ऑलरेडी हमने, आपने देखा होगा कि हमने एक रिवॉर्ड भी उसके बारे में दिया हुआ है। बहुत जल्द हम लोग उसे पकड़ लेंगे, इसके बारे में हम लोग बहुत कॉन्फिडेंट हैं, और बहुत ही जल्द उसको भी हम लोग अरेस्ट कर पाएंगे। तब है वो कहां से लाया है, नहीं लाया है, वो डिटेल्स नहीं, हमें जहां तक लग रहा है, फीलिंग है कि कोर्ट में ही प्रोसेस में कहीं लाने और ले जाने में किसी वक्त उसे चांसेस ज्यादा है कि वहां धरा गया। अभी ये प्रिलिमिनरी इन्वेस्टिगेशन है, हो सकता है कि कुछ और मिले, बट अभी जो हमारे धारणा है कि कोर्ट प्रेमिसेस में, क्योंकि काफी बड़ा रहता है, बहुत आदमी आते जाते रहते हैं, तो वहां चांसेस कि एक्सचेंज हुआ है, उसे वहीं रिवॉल्वर दी गई है, वो पिस्टल जो है दी गई है, ये इसके बारे में हमें संदेह है कि कोर्ट प्रेमिसेस में ये हुआ था, और वो लेकर के क्यों जाने के वक्त होने से चांसेस है कि जाने के वक्त भी हो सकता था, बट कोर्ट से आने के वक्त तो स्पेसिफिक जगह, मतलब वो निकलने के 40-50-45 मिनट में ही वो पांजीपाड़ा आउटपोस्ट के पास उतर गया और तब इसने फायरिंग खोली थी। नहीं, ऑब्वियसली आरजीकर का वर्डिक्ट है, पर वो कैलकाटा पुलिस और सीबीआई की केस है, तो उसके बारे में टिप्पणी करना हम नहीं कर सकते, बट वी आर होपफुल कि वहां में भी जस्टिस डेफिनेटली विक्टिम को मिलेगा, और वी ऑल प्रे फॉर दैट। না, অভিযোগটা একদমই না, মানে অভিযোগ এসছে আপনার দুটো ড্রাইভারের মধ্যে মারপিট হয়েছিল
এবং সেই বেসিসে ড্রাইভারকে আজ অ্যারেস্ট করে আনা হয়েছিল। আনার পরে ওনার বাড়িতে ওনার মা ছিলেন এবং ওনার ডেথ হয়েছে। দিস ইজ দি কিন্তু ইমিডিয়েটলি যেটা হচ্ছে কমপ্লেনের বেসিসে কোনো রকম মার্কস অফ ইঞ্জুরি বা ওরকম কোনো ওনার ওপর কিছুই পাওয়া যায়নি। আমরা আজকে যেটা হয় কমপ্লেন হলে যেভাবে হয় ভিডিওগ্রাফির আন্ডারে প্রপার পোস্টমর্টম হবে এবং বেসিক অন দ্য পোস্টমর্টম প্রগ্রেস ফার্দার। কিন্তু আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আসে যে কোনো রকম ইঞ্জুরি নেই, কোনো মারধরের গল্প আসাজ এখন অব্দি আমাদের কাছে আসেনি। কিন্তু সিন্স দি ডেথ ইজ রিলেটেড টু অ্যারেস্ট, সাবসিকুয়েন্টলি উনি মারা গেছেন, তো এই জন্য আমরা যা যা করা হয় এই কেসে যেটা ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম আন্ডার এক্সিকিউটিভ যেগুলো যে প্রসেস করা হয় সেই প্রসেসে আমরা পিএম করাচ্ছি এবং পিএম রিপোর্ট আসার পরেই আমরা এই ব্যাপারে আরো ডিটেল আপনার সাথে শেয়ার করব।